হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলার আর তার নাৎসি সেনাবাহিনী ইহুদিদেরকে একদমই পছন্দ করত না। তারা সুযোগ পেলেই সমস্ত ইহুদিদেরকে মেরে ফেলত অথবা তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে খুবই কঠিন শাস্তি দিত। কিন্তু এই সময় একটা ১৩ বছরের ইহুদি ছেলে তার পরিচয় গোপন করে বছরের পর বছর ধরে এই নাৎসি সেনাবাহিনীর সাথেই থাকতে শুরু করে। এমনকি একটা সময় ও সেনাবাহিনীর টাকায় জার্মানির সবচেয়ে বড় স্কুলে ভর্তি হয়ে যায়। এখানে এত বছর ধরে শত্রু দেশে শত্রু সেনাবাহিনীর সাথে থাকার পরেও কেউই ওর আসল সত্যিটা জানতে পারে না। আর এই ছেলেটার জীবনের সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম ইউরোপা ইউরোপা। ১৯৯০ সালে মুক্তি পাওয়া এই ওয়ার ড্রামা ক্যাটাগরির জার্মান সিনেমার IMDb রেটিং 7.6। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই জার্মানিতে একটা ইহুদি পরিবারে একটা বাচ্চা ছেলে জন্মেছে, যে ছেলেটার নাম হলো সোলোমন পেরেল। কিন্তু সবাই ওকে ভালোবেসে সোলেক বলে ডাকে। সোলেক জন্মানোর পর ওর বাড়ির লোকজন খুবই খুশি ছিল, কিন্তু সোলেক আর হিটলারের জন্মের তারিখটা একদম একই ছিল। যে বিষয়টা জানার পর ওর বাড়ির লোকজন একটু হতাশ হয়ে যায়, কারণ হিটলার ইহুদিদেরকে একদমই পছন্দ করতেন না। উনি সুযোগ পেলেই ইহুদিদেরকে মেরে ফেলতেন। এরপর আস্তে আস্তে ১৩ বছর কেটে যায় আর চলে আসে ১৯৩৮ সাল। এখন আস্তে আস্তে পুরো জার্মানি জুড়েই একটা যুদ্ধের আকার নিতে শুরু করেছিল। এই সময় হিটলারের আদেশে তার নাৎসি সেনাবাহিনী জার্মানিতে থাকা সমস্ত ইহুদি পরিবারদেরকে খুঁজে খুঁজে তাদেরকে মারতে শুরু করে। এদিকে দেখা যায় সোলেক এখন আগের থেকে অনেক বড় হয়ে গেছে। একদিন দুপুরে ও যখন বাথরুমে স্নান করছিল, তখন হঠাৎ করেই হিটলারের বেশ কিছু সেনাবাহিনী বাইরে থেকে ওদের বাড়িতে পাথর মারতে শুরু করে। আর আস্তে আস্তে সবাই ওদের বাড়ির ভিতরে ঢুকে ওদের ওপরে আক্রমণ করতে শুরু করে। এসব কিছু দেখে সোলেক খুবই ভয় পেয়ে গেছিল। সেজন্য ও তাড়াতাড়ি করে উলঙ্গ অবস্থায় ওর বাথরুম থেকে বাইরে বেরিয়ে ওদের বাড়ির পিছনে রাখা একটা বড় জলের ড্রামের মধ্যে লুকিয়ে পড়ে। এইভাবে সারাদিন ধরে ওখানে লুকিয়ে থাকার পর অবশেষে রাতের বেলায় ওদের প্রতিবেশী একটা মেয়ে এসে সোলেককে বলে, নাৎসি সেনারা চলে গেছে, তুমি এখন নিশ্চিন্তে এখান থেকে বাইরে বেরোতে পারো। তখন সোলেক বলে, আমি এই অবস্থায় বাইরে বেরোতে পারবো না, তুমি কি আমার ঘর থেকে আমার জন্য জামা কাপড় নিয়ে আসতে পারবে? তখন ওই মেয়েটা বলে, তুমি একজন ইহুদি আর তোমাদের ঘরে আমাদের যাওয়া বারণ। এই কথাটা বলতে বলতেই ওই মেয়েটা পাশে একটা জায়গায় নাৎসি সেনাবাহিনীর একটা জ্যাকেট পরে থাকতে দেখে। এখন ও সেই জ্যাকেটটা এনে সোলেককে দিয়ে দেয়। এখন সোলেক কোনো রকমে এই জামাকাপড় পরে যখন নিজের ঘরে ফিরে আসে, তখন ও জানতে পারে হিটলারের নাজি সেনাবাহিনীরা ওর দিদিকে মেরে ফেলেছে। এই ঘটনায় ওদের বাড়ির প্রত্যেকেই খুবই হতাশ হয়ে গেছিল আর প্রচণ্ড দুঃখে ভেঙে পড়েছিল। এখন চারিদিকে এত ঝামেলা অশান্তি দেখার পর সোলেকের বাবা বুঝতে পারেন কিছুদিন পরে এই দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে, আর তখন ওদের পক্ষে এই জায়গায় থাকা কোনোভাবেই সম্ভব হবে না। সেজন্য উনি ঠিক করে নেন ওরা নিজেদের পুরো পরিবার নিয়ে এই দেশ ছেড়ে পোল্যান্ডে চলে যাবে, কারণ সোলেকের বাবার জন্ম ওই দেশেই হয়েছিল। এর কিছুদিনের মধ্যেই এরা সবাই পোল্যান্ডে গিয়ে থাকতে শুরু করে। পোল্যান্ডে সোলেক আর তার পরিবার যেখানে থাকতো তার পাশেই একটা সিনেমা হল ছিল, আর ওই সিনেমা হলের যিনি মালকিন ছিলেন তিনি সোলেককে খুবই পছন্দ করতেন। সেজন্য সোলেকও নিজের বেশিরভাগ সময় ওই মহিলার সাথেই কাটাতো। এই নতুন জায়গায় আসার পর সোলেক আর তার পরিবার খুবই ভালো ছিল, কিন্তু কিছুদিন পরেই পুরো পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, আর এখন জার্মানি হঠাৎ করেই পোল্যান্ডের ওপরে আক্রমণ করে দেয়। এই ঘটনায় সোলেকের বাবা খুবই ভয় পেয়ে গেছিলেন। সেজন্য উনি যত তাড়াতাড়ি সম্ভব সোলেক আর তার দাদাকে এই দেশ ছেড়ে পাশের কোনো একটা সুরক্ষিত দেখে চলে যেতে বলেন। এখন কথা মতন পরের দিন সকালেই সোলেক আর তার দাদা ওদের বাড়ি ছেড়ে একটা সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইভাবে সারাদিন ধরে চলার পর ওরা একটা নদীর কাছে চলে আসে। এখন ওদেরকে বোটে করে এই নদীটা পার করতে হবে, কিন্তু দেখা যায় ওখানে আগে থেকেই অনেক মানুষের ভিড় ছিল, আর ওরা প্রত্যেকেই এখান থেকে কোনো একটা সুরক্ষিত জায়গায় পালাতে চাইছিল। এখন অতিরিক্ত ভিড়ের কারণে এই দুই ভাই আলাদা আলাদা হয়ে দুটো আলাদা আলাদা নৌকায় উঠে পড়ে। এবার এরা সবাই আস্তে আস্তে মাঝ নদীতে পৌঁছানোর পর জানতে পারে সামনেই নদীর ওই পারে রাশিয়ান সেনাবাহিনীরা লুকিয়ে আছে, আর অল্প কিছু সময়ের মধ্যেই রাশিয়ান সৈনিক আর জার্মানির সৈনিকদের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে। এই কথা শুনে নৌকায় থাকা প্রত্যেকটা যাত্রী খুবই ভয় পেয়ে যায়, আর আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে নৌকায় থাকা যাত্রীদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায়। কিছু লোক মনে করছিল সামনে এগোলে হয়তো ওদের বিপদ হবে, তাই ওদের পিছনে ফিরে যাওয়া উচিত। আবার অন্য কিছু লোক এখান থেকে সামনে এগোতে চাইছিল। এখন যারা নদীর ওই পারে যেতে চাইছিল না, তারা নদীতে ঝাঁপ মেরে সাঁতার কেটে আবার পিছন দিকে আসতে শুরু করে। আর এসব কিছুর মধ্যে একটা লোক ভুল করে সোলেককেও ধাক্কা দিয়ে নদীর জলে ফেলে দেয়, কিন্তু ও সাঁতার জানত না, তাই ও আস্তে আস্তে ওখানে ডুবে যেতে শুরু করে। এখন ওকে এইভাবে ডুবে যেতে দেখে একজন রাশিয়ান সৈনিক ওকে নদী থেকে তুলে পাশের পাড়ে নিয়ে আসে। এখানে আসার পর সোলেক অনেকক্ষণ ধরে ওই নদীর ধারেই ওর দাদার অপেক্ষা করতে থাকে।
কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ওর দাদা আর ওর কাছে ফিরে আসে না। এখন সোলেক বুঝতে পারে হয় ওর দাদা মারা গেছে, না হয় ওকে জার্মান সৈনিকরা ধরে নিয়ে গেছে, আর ও হয়তো কখনো এর কাছে ফিরে আসতে পারবে না। সেজন্য ও আর বেশি সময় ওখানে অপেক্ষা না করে রাশিয়ান সৈনিকদের সাথেই চলে যায়। এরপর রাশিয়ান সৈনিকরা ওকে একটা অনাথ আশ্রমে রেখে দেয়, যেখানে ওর মতন আরও অনেক বাচ্চা ছিল। এরপর আগামী বেশ কিছু মাস ও এখানেই কাটায়, আর এখান থেকে ও সুযোগ পেলেই নিজের বাবাকে চিঠি লিখত। একদিন ওর বাবা ওকে চিঠি লিখে জানায়, জার্মানি এখন পোল্যান্ডকে পুরোপুরি দখল করে নিয়েছে, তাই আমাদেরকেও এখন যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ ছেড়ে পালাতে হবে। কিন্তু এই মুহূর্তে এই দেশ থেকে বাইরে বেরোনো মোটেও সহজ ব্যাপার না। এরপর আস্তে আস্তে আগামী 2 বছর ধরে সোলেক এই অনাথ আশ্রমেই কাটায়। এই 2 বছর ধরে ও রাশিয়ান ভাষা আর এখানকার সমস্ত নিয়মকানুন খুব ভালোভাবে শিখে গেছিল। এদিকে ওই অনাথ আশ্রমের স্কুলের মধ্যেই একটা ছেলের সাথে সোলেকের মাঝে মাঝেই ঝামেলা হতো। আসলে যেহেতু সোলেক ইহুদি ছিল, তাই ওই ছেলেটা একে একদমই পছন্দ করত না, আর এই কারণেই মাঝে মাঝে ওদের দুজনের মধ্যে ঝামেলা আর মারামারি হতো। এইভাবে আস্তে আস্তে 2 বছর কেটে যাওয়ার পর একদিন হঠাৎ করে জার্মান সৈনিকরা এদের স্কুলের ওপরে আক্রমণ করে। আসলে এখন জার্মানরা রাশিয়ার ওপরে আক্রমণ করে সেটাকেও নিজেদের দখলে নিতে চাইছিল। এখন যুদ্ধের কারণে এরা সবাই ওই স্কুল ছেড়ে পালাতে শুরু করে, কিন্তু রাস্তায় যাওয়ার পথে জার্মান সৈনিকরা এদের সবাইকে বন্দি বানিয়ে নেয়। এখন ওরা এই সমস্ত বন্দীদের মধ্যে থেকে ইহুদিদেরকে বেছে বেছে আলাদা করতে শুরু করে, কারণ এরা প্রত্যেকটা ইহুদিকে বেছে বেছে মারতে চাইছিল। এখন ওই জার্মান সৈনিকরা যখন সোলেককে ধরে, তখন ও জার্মান ভাষায় কথা বলতে শুরু করে। আসলে যেহেতু ছোট থেকেই সোলেক আর তার পরিবার জার্মানিতে থাকতো, তাই ও জার্মান ভাষায় খুব ভালোভাবেই কথা বলতে পারত। এখন ও জার্মান ভাষায় সমস্ত সৈনিকদেরকে বলে, আমি কোনো ইহুদি না, আমি একজন জার্মান। রাশিয়ান সৈনিকদের আক্রমণে আমার বাবা আর মা দুজনেই মারা গেছে, আর তারপর থেকেই আমি এই অনাথ আশ্রমে রয়েছি। এখন সোলেককে এত ভালোভাবে জার্মান ভাষায় কথা বলতে দেখে সমস্ত সৈনিকরা ওর কথা বিশ্বাস করে নেয়। এদিকে বিগত 2 বছর ধরে রাশিয়ায় থাকার ফলে সোলেক এখন রাশিয়ান ভাষাতেও খুব ভালোভাবে কথা বলতে শিখে গেছিল, আর এখন ও জার্মান আর রাশিয়ান এই দুটো ভাষাতেই খুব ভালোভাবে কথা বলতে পারত, যে বিষয়টা জার্মান সৈনিকদের খুবই পছন্দ হয়। এরপর দেখা যায় জার্মান সৈনিকরা একজনকে বন্দি বানিয়ে রেখেছিল, যে শুধুমাত্র রাশিয়ান ভাষায় কথা বলতে পারত। সেজন্য জার্মান সৈনিকরা এখন ওর কোনো কথাই বুঝতে পারছিল না। এখন সোলেককে ওই লোকটার কাছে নিয়ে যাওয়া হয়, যাতে ও ওই লোকটার কথা এই সমস্ত জার্মান সৈনিকদেরকে বোঝাতে পারে। এখন সোলেকের সাহায্যে ওই লোকটার সাথে কথা বলার পর এরা সবাই জানতে পারে ওই লোকটা আসলে এদের বন্ধু। এখানে সোলেক না থাকলে জার্মান সৈনিকরা ওই লোকটাকে ইহুদি মনে করে ওকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু এখন সোলেকের জন্য ওই লোকটার জীবন বেঁচে গেল, যে কারণে এখন সমস্ত জার্মান সৈনিকরা ওর উপরে খুবই খুশি হয়। এখন ওরা সবাই সোলেককে একজন ইন্টারপ্রেটার হিসাবে নিজেদের সেনাবাহিনীতে ভর্তি করিয়ে নেয়। এখন সোলেকের সাহায্যে এই সমস্ত জার্মান সৈনিকরা রাশিয়ান মানুষদের সাথে কথা বলতে পারবে। এর কিছুক্ষণ পর জার্মান সৈনিকরা সোলেককে নিয়ে পাশের একটা শহরে চলে যায়, কিন্তু সেখানে একটা ছেলে সোলেকের দিকে ইশারা করে জোরে জোরে চিৎকার করে বলতে শুরু করে, ও একজন ইহুদি, ওকে তোমরা মেরে ফেলো। আসলে এটা সেই ছেলে ছিল যে সোলেকের সাথে একই স্কুলে পড়তো, আর যে ওকে একদমই পছন্দ করতো না। কিন্তু যেহেতু এখন এই ছেলেটা রাশিয়ান ভাষায় কথা বলছিল, তাই জার্মান সৈনিকরা ওর কোনো কথাই বুঝতে পারছিল না। এরপর সোলেক ওই ছেলেটার কাছে গিয়ে ওর গালে একটা জোরে চড় মারে। তখন ওই ছেলেটাও সোলেককে মেরে ওখান থেকে পালাতে শুরু করে, যেটা দেখে জার্মান সৈনিকরা ওকে ধরার জন্য ওর পিছনে দৌড়াতে শুরু করে। কিন্তু কিছু দূর পালানোর পরেই রাস্তার মধ্যে একটা লরির সাথে ধাক্কা লেগে ওই ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে ও ঘটনাস্থলেই মারা যায়। এসব কিছু দেখে সোলেক খুবই ভয় পেয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়, কারণ ও কোনোভাবেই বুঝতে পারেনি এই ঘটনায় এই ছেলেটা এইভাবে মারা যাবে। এই ঘটনার পর থেকে সোলেক পুরোপুরিভাবে জার্মান সৈনিকদের সাথেই কাজ করতে শুরু করে দেয়। জার্মান সৈনিকরা ওকে সবসময় নিজেদের সাথেই রেখে দিত, কিন্তু এখানে সোলেককে সবসময় খুবই সাবধানে থাকতে হতো। ওকে সবসময় খেয়াল রাখতে হতো জার্মান সৈনিকরা যেন কোনোভাবেই ওকে স্নান করার সময় অথবা বাথরুম করার সময় উলঙ্গ অবস্থায় দেখতে না পায়, কারণ ওর গোপনাঙ্গ দেখলে জার্মানরা বুঝতে পারবে ও একজন ইহুদি। এইভাবে আস্তে আস্তে আরও অনেকগুলো দিন কেটে যায়। একদিন সোলেক যখন জার্মান সৈনিকদের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই ওরা দেখতে পায় একটা বাড়িতে আগুন জ্বলছে, আর সেই বাড়ির সামনেই দুটো বাচ্চাকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে সোলেক খুবই ভয় পেয়ে গেছিল। এখন জার্মান সৈনিকরা বলে এই কাজটা রাশিয়ান সৈনিকরা করেছে। এই কথাটা শোনার পর এখন সোলেক খুবই চিন্তায় পড়ে যায়। ও বুঝতে পারছিল না জার্মান সৈনিকরা বেশি খারাপ নাকি রাশিয়ান সৈনিকরা। এখন প্রচণ্ড ভয়ে ভয়ে সেই রাতেই ও নিজের সমস্ত আইডি কার্ড আগুনে পুড়িয়ে দিতে শুরু করে, যাতে কেউ কখনো কোনোভাবেই ওর আসল পরিচয়টা জানতে না পারে।
এই কাজটা করার সময় সোলেকের সঙ্গে দেখা করার জন্য ওখানে রবার্ট নামের একজন সৈনিক চলে আসে। এখানে সোলেকের সাথে কথা বলতে বলতে রবার্ট জানায় সেনাবাহিনীতে আসার আগে ও একজন অ্যাক্টর ছিল। এই কথাটা শুনে সোলেকের খুবই ভালো লাগে, কারণ ছোটবেলা থেকে ও নিজেও অ্যাক্টর হয়ে বিভিন্ন সিনেমায় অভিনয় করতে চেয়েছিল। এর পরের দিন সকালে সোলেক যখন স্নান করছিল, তখন রবার্ট লুকিয়ে লুকিয়ে ওর বাথরুমের মধ্যে ঢুকে ওকে উল্টোপাল্টাভাবে ছোঁয়ার চেষ্টা করে, কারণ রবার্ট একজন গিয়ে ছিল আর এখন ও সোলেকের সাথে অসভ্যতামি করতে চাইছিল। কিন্তু এই ঘটনায় সোলেক খুবই ভয় পেয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। আর এসব কিছুর মধ্যে রবার্ট ওকে উলঙ্গ অবস্থায় রেখে বুঝতে পারে যে সোলেক আসলে একজন ইহুদি। এই ঘটনার পর সোলেক আরও বেশি ভয় পেয়ে গেছিল। তখন রবার্ট বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি একজন গিয়ে আর তুমি একজন ইহুদি, আর জার্মানরা আমাদের দুজনকেই একদমই পছন্দ করে না। এখানে যদি কেউ আমার সত্যিটা জানতে পারে তাহলে ওরা আমাকেও মেরে ফেলবে। তাই তুমি একদমই চিন্তা করো না, তোমার আসল সত্যিটা আমি কাউকেই জানাবো না। এই কথা শুনে সোলেক মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়। আর এরপর থেকে ওদের দুজনের মধ্যে আস্তে আস্তে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর রাশিয়ান সৈনিকরা ওদের উপরে হামলা করে, যে কারণে সোলেকদের সেনাবাহিনীর অনেকেই মারা গেছিল, আর তাদের সাথে রবার্ট নামের ওই সৈনিকটাও মারা গেছিল। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছুদিন ধরে লড়াই চলার পর সোলেকের দলের সমস্ত জার্মান সৈনিকরা মারা গেছিল। এখন সোলেক ওখানে একাই বেঁচেছিল। এই ঘটনায় সোলেক খুবই ভয় পেয়ে গেছিল। ও দূর থেকে সমস্ত রাশিয়ান সৈনিকদেরকে বলে, তোমরা আমাকে মেরো না, আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করতে চাই। তখন রাশিয়ান সৈনিকরা বলে, ঠিক আছে, তাহলে তুমি তোমার বন্দুক উঁচু করে সোজা আমাদের দিকে এগিয়ে এসো, আমরা তোমার কোনো ক্ষতি করব না। এখন ওদের কথা মতন সোলেক ঠিক তেমনটাই করতে শুরু করে। কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পর ও দেখতে পায় ওখানে জার্মান সৈনিকদের আরও অন্য একটা দল চলে এসেছে, আর এখন তারা সবাই ওই রাশিয়ান সৈনিকদেরকে বন্দি বানিয়ে নিয়েছে। এখন সোলেকে এইরকম বন্দুক হাতে একা একা ওদের দিকে এগিয়ে আসতে দেখে বাকি সমস্ত জার্মান সৈনিকরা মনে করেছিল সোলেক হয়তো এখন নিজের জীবনের পরোয়া না করে একা একাই ওদেরকে মারার জন্য এগিয়ে আসছিল। এই ঘটনায় জার্মান সৈনিকরা ওর উপরে খুবই খুশি হয়ে ওর অনেক প্রশংসা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই এই খবরটা সেনাবাহিনীর একজন বড় অফিসারের কাছে পৌঁছে যায়। এখন উনিও সোলেকের ওপরে খুবই খুশি হয়ে ওকে বলেন, তোমাকে আর এইভাবে যুদ্ধ করতে হবে না, আমি তোমাকে জার্মানির সবথেকে বড় স্কুলে ভর্তি করতে চাই, আর যখন তুমি ওই স্কুল থেকে পড়ে বেরিয়ে আসবে আমি তখন তোমাকে দত্তক নিয়ে নেব, কারণ আমার নিজের কোনো ছেলে মেয়ে নেই। এই কথা শুনে সোলেক মনে মনে খুবই খুশি হয়। এই ঘটনার কিছুদিন পর ওকে জার্মানির সবথেকে বড় একটা স্কুলে ভর্তি করা হয়। এখন আস্তে আস্তে ও জীবনটা বেশ ভালোই কাটছিল। কিন্তু একদিন ক্লাস চলাকালীন ওদের স্কুলে একজন নতুন টিচার আসেন। উনি সমস্ত বাচ্চাদেরকে বলেন, আমি তোমাদেরকে এমন একটা নতুন পদ্ধতি শিখিয়ে দেব যেটার সাহায্যে দূর থেকে দেখেই তোমরা যে কোনো ইহুদিকে খুব সহজেই চিনতে পারবে। এই কথা বলার পর উনি সোলেককে নিজের কাছে আসতে বলেন। এই ঘটনায় সোলেক খুবই ভয় পেয়ে গেছিল। এখন ওই টিচারটা ওর চোখের রং দেখেন, তারপর ওর মাথার মাপ নিয়ে একটা হিসাব করার পর বলেন, তুমি হলে একজন মিক্স ব্লাড, মানে তোমার বাবা অথবা মায়ের মধ্যে কেউ একজন ইহুদি ছিল, কিন্তু তুমি পুরোপুরি জার্মান, তাই তোমার চিন্তার কোনো কারণ নেই। এই কথাটা শোনার পর এখন সোলেক মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়। কিছুদিন পর এই স্কুলের মধ্যেই সোলেকের সাথে লিনি নামের একটা মেয়ের পরিচয় হয়। এরা দুজনেই একে অপরকে খুবই পছন্দ করত। আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়, আর একটা সময় ওরা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে। ওরা দুজন বেশিরভাগ সময় একসাথে ঘোরাঘুরি করত, কিন্তু সোলেক কখনোই লিনির খুব বেশি কাছে যেত না, কারণ ও চাইতো লিনি যেন কোনোভাবেই জানতে না পারে ও একজন ইহুদি। অন্যদিকে দেখা যায় এদের স্কুলে গার্ড নামের একটা ছেলে ছিল। এই ছেলেটাও লিনিকে খুবই পছন্দ করত, আর সেজন্যই সোলেক আর লিনিকে একসাথে দেখলে ও খুবই রেগে যেত। এদিকে লিনি একদিন সোলেককে নিজের বাড়িতে নিয়ে এসে নিজের মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে লিনির মায়েরও সোলেককে খুবই পছন্দ হয়। এবার দুপুরবেলায় এরা সবাই একসাথে খাওয়া দাওয়া করার সময় সোলেকের খুবই মন খারাপ হয়ে যায়। আসলে আজ বহু বছর হয়ে গেল ও এইভাবে নিজের বাড়ির লোকদের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করে না, সেজন্য এখন ও নিজের পরিবারের কথা খুবই মনে পড়ছিল। এই ঘটনার কিছুদিন পর একদিন সোলেক আর লিনি একসাথে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে অনেকগুলো ইহুদি মানুষকে কবর দেওয়া ছিল। এখন এই কবর দেখে লিনি বলে, আমি ইহুদিদেরকে একদমই সহ্য করতে পারি না, কখনো যদি আমার সামনে কোনো ইহুদি চলে আসে তাহলে আমি সঙ্গে সঙ্গেই তাদেরকে গুলি করে মেরে ফেলবো। এই কথা শুনে সোলেক খুবই রেগে গিয়ে লিনির গালে একটা জোরে চড় মারে, যার ফলে লিনি সোলেকের ওপরে খুবই রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর সেই রাতে সোলেক একটা স্বপ্ন দেখে যেখানে ও নিজের মারা যাওয়া দিদিকে দেখতে পায়। স্বপ্নের মধ্যে ও দিদি ওকে বলছিল, তুমি তোমার বাবা মা আর তোমার পরিবারকে খোঁজার চেষ্টা করো। এরপর থেকে সোলেক ঠিক করে নেয় ও নিজের বাবা মা আর দাদাকে খুঁজে বের করবে।
সেজন্য এরপর থেকে ও প্রত্যেক দিন বাসে করে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজের পরিবারের লোকজনদেরকে খোঁজার চেষ্টা করে। একদিন বাসে করে যাওয়ার সময় ও রাস্তার পাশে একটা মহিলাকে দেখতে পায়, যাকে অনেকটা ওর মায়ের মতন দেখতে লাগছিল। কিন্তু ওই বাসের জানলাটা ঝাপসা থাকার কারণে ও বাইরের কোনো কিছু ভালোভাবে দেখতে পাচ্ছিল না। তাই ও তাড়াতাড়ি করে বাস থেকে নেমে সেই মহিলাকে খুঁজতে শুরু করে, কিন্তু ততক্ষণে সেই মহিলা ওই জায়গা থেকে চলে গেছিল। এরপর থেকে ও প্রত্যেক দিন ওই রাস্তা দিয়ে একই বাসে করে বারবার যাওয়া আসা করত, কিন্তু সেই মহিলাকে ও আর কখনোই দেখতে পায়নি। এদিকে বিগত অনেকদিন ধরে ও লিনির সাথেও দেখা করছিল না। সেজন্য একদিন ও লিনির সাথে দেখা করার জন্য ওর বাড়িতে চলে যায়। সেখানে লিনির মা জানায় ও প্রেগনেন্ট, আর সেজন্যই ও বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে না। এই কথা শুনে সোলেক খুবই অবাক হয়ে যায়। এখন যেন ও কোনোভাবেই এই কথাগুলোকে বিশ্বাস করতে পারছিল না। তখন লিনির মা বলে লিনি অনেকদিন ধরেই প্রেগনেন্ট হতে চাইছিল, যাতে ও একটা ছেলের জন্ম দিয়ে তাকে এই দেশের সেনাবাহিনীতে ভর্তি করতে পারে। এখন সবকিছু শোনার পর সোলেক বলে, ওই বাচ্চাটা আমার না, আর আমি জানি না লিনি কিভাবে প্রেগনেন্ট হয়েছে। তখন লিনির মা বলে, তোমাদের স্কুলে গার্ড নামের যে ছেলেটা লিনিকে পছন্দ করে, এই বাচ্চাটা তার। এখন এই কথাটা শোনার পর সোলেক ওখানে প্রচণ্ড দুঃখে, কষ্টে আর হতাশায় ভেঙে পড়ে। এখন প্রচণ্ড কষ্টে ও লিনির মাকে বলে, আমি একজন ইহুদি, আর আমি নিজের পরিচয় গোপন করে এখানে লুকিয়ে আছি। এই কথা শুনে লিনির মা বলে, তুমি যেদিন প্রথম আমাদের বাড়িতে এসেছিলে আমি তখনই এই ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। তুমি চিন্তা করো না, এই ব্যাপারটা আমি কখনো কাউকেই জানাবো না, আর তুমিও এই কথাগুলো যেন আর কারোর সাথেই বলো না। এই ঘটনার পর সোলেক প্রচণ্ড রাগে রাগে নিজের হোস্টেলে ফিরে আসে, আর সেখানে আসার পর ও গার্ড নামের সেই ছেলেটাকে প্রচণ্ড মারধর করতে শুরু করে, আর ওকে বলে, তুমি লিনির সাথে এমনটা কেন করলে? এখানে এরা দুজন যখন মারামারি করছিল তখনই ওখানে ওদের স্কুলের একজন টিচার চলে আসে। উনি সোলেককে বলেন, স্কুল প্রিন্সিপাল তোমাকে নিজের সমস্ত ডকুমেন্টস নিয়ে ওনার অফিসে দেখা করতে বলেছেন। এখন কথা মতন সোলেক নিজের ডকুমেন্টস নিয়ে প্রিন্সিপালের অফিসে পৌঁছে যায়, কিন্তু দেখা যায় ওখানে ওর সমস্ত ডকুমেন্টস ছিল না। তখন প্রিন্সিপাল বলেন, তোমার কাছে সেই ডকুমেন্টসগুলো কোথায় যেটা দেখে আমরা বুঝতে পারবো তুমি সত্যি সত্যি জার্মানির একজন নাগরিক? এই কথা শুনে সোলেক খুবই ভয় পেয়ে যায়, কারণ ও নিজের বাকি ডকুমেন্টসগুলোকে আগুনে পুড়িয়ে নষ্ট করে দিয়েছিল। এখন কোনো উপায় না দেখে ও প্রিন্সিপালকে বলে, আমার ডকুমেন্টসগুলো আমার অনাথ আশ্রমে রয়ে গেছে। এই কথা শুনে প্রিন্সিপালের খুবই সন্দেহ হয়। উনি বলেন, তুমি একদমই চিন্তা করো না, আমি আজকেই তোমার অনাথ আশ্রমে চিঠি লিখে ওখান থেকে তোমার সমস্ত ডকুমেন্টসগুলো আনার ব্যবস্থা করছি, আর যেদিন আমি তোমার আসল সত্যিটা জানতে পারবো সেদিন আমি তোমাকে পুরো স্কুলের সবার সামনে গুলি করে মেরে ফেলবো। এখন এই কথা শুনে সোলেক প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। এবার প্রিন্সিপাল রুম থেকে বাইরে বেরোনোর পর ওর সাথে গার্ড নামের সেই ছেলেটার দেখা হয়। এখন ওই ছেলেটাও সোলেককে খুবই উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, কারণ ওরও সন্দেহ হয়েছিল সোলেক হয়তো ইহুদি। এসব কিছুর মধ্যেই রাশিয়ান সৈনিকরা ওই স্কুলের ওপরে প্লেন থেকে বোম ফেলতে শুরু করে। এই ঘটনায় ওখানে অনেক মানুষ মারা গেছিল। বাকি সবার সাথে ওখানে স্কুল প্রিন্সিপাল আর গার্ড নামের সেই ছেলেটাও মারা গেছিল। এই জিনিসটা দেখার পর এখন সোলেক মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ যে মানুষগুলো ওর উপরে সন্দেহ করেছিল এখন তারা দুজনেই মারা গেছে। এখন ও আবার আগের মতন নিশ্চিন্তে নিজের মতন করে বাঁচতে পারবে। এই ঘটনার কিছুদিন পর এখন আস্তে আস্তে পুরো দেশ জুড়েই একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে যায়, আর এখন যুদ্ধের কারণে সমস্ত স্টুডেন্টদেরকেই সেনাবাহিনীতে ভর্তি করিয়ে নেওয়া হয়। এখন বাকি সবার সাথে সোলেককেও বাধ্য হয়ে সেনাবাহিনীতে ভর্তি হয়ে যুদ্ধ করতে যেতে হয়, কিন্তু এখানে আসার পরেও ও কোনোভাবেই শত্রুদের ওপরে গুলি চালাতে পারছিল না, যেটা দেখে ওর বাকি সঙ্গী সাথীরা ওকে খুবই বকাবকি করতে থাকে, আর ওকে বারবার শত্রুদের দিকে গুলি চালাতে বলে। এখন সবার কথা শুনে সোলেক বাধ্য হয়ে ওর সামনে থাকা রাশিয়ান সৈনিকদেরকে গুলি করে মারতে শুরু করে। এইভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর সোলেকের সমস্ত সঙ্গী সাথীরা মারা গেছিল। এখন ও এখানে একাই বেঁচে ছিল। এখন ও নিজের জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে রাশিয়ান সৈনিকদের সামনে গিয়ে ওদের কাছে আত্মসমর্পণ করে। এখন সোলেক ওদেরকে নিজের ব্যাপারে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়। ও বলে, আমি কোনো নাৎজি জার্মান সৈনিক না, আমি একজন ইহুদি, আর আমি নিজের জীবন বাঁচানোর জন্যই এই কাজটা করেছি। এরপর ও নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো এদেরকে জানায়, কিন্তু রাশিয়ান সৈনিকরা ওর কোনো কথাই বিশ্বাস করতে চাইছিল না। সবাই মনে করেছিল ও হয়তো জার্মান সৈনিকদের কোনো গুপ্তচর। এখন সোলেক সবাইকে জানায় কিভাবে ও রাশিয়ার অনাথ আশ্রম থেকে জার্মান সৈনিকদের ক্যাম্পে পৌঁছে গেছে, আর কিভাবে ওকে বাধ্য হয়ে নিজের জীবন বাঁচানোর জন্য এই কাজগুলো করতে হয়েছে। এরপর ওই জার্মান সৈনিকরা বেশ কিছু ছবি বের করে সোলেককে দেখিয়ে বলে, যে ছবিতে দেখা যাচ্ছিল জার্মানরা কিভাবে ইহুদিদের ওপরে নৃশংস অত্যাচার করে তাদেরকে মেরে ফেলেছে। এখন ওই অফিসারটা বলে, দেখো, এতদিন ধরে তুমি যাদের সাথে ছিলে তারা তোমার মতন বাকি ইহুদিদেরকে কতটা কষ্ট দিয়ে মেরেছে,
আর যেহেতু তুমি শত্রুদেরকে সাহায্য করেছ, তাই এখন তোমাকেও মারা যেতে হবে। এই কথা বলেই ওরা সোলেককে সেই সমস্ত কয়েদিদের সামনে নিয়ে যায় যাদেরকে রাশিয়ান সৈনিকরা একটু আগেই কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে মুক্ত করেছে। এই ক্যাম্পে যে সমস্ত কয়েদিরা বন্দী ছিল তারা প্রত্যেকেই ইহুদি ছিল, আর তাদেরকে বিগত বহু বছর ধরে এখানে আটকে রাখা হয়েছিল। এখন রাশিয়ান সৈনিকরা এই সমস্ত কয়েদিদের সামনেই সোলেককে গুলি করে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই ভিড়ের মধ্যে থেকে একজন কয়েদি জোরে জোরে সোলেকের নাম ধরে ওকে ডাকতে শুরু করে। এখন সোলেক পিছনে তাকানোর পর দেখতে পায় এটা ওর দাদা ছিল। সোলেককে দেখার পর ওর দাদা প্রচণ্ড আনন্দে কাঁদতে কাঁদতে ওকে বুকে জড়িয়ে ধরে বলে, সেদিন নদী পার করে আসার সময় জার্মান সৈনিকরা আমাকে বন্দি বানিয়ে নিয়ে এসেছিল, আর তারপর থেকেই আমি এই ক্যাম্পে আটকে ছিলাম। এরপর ও জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে শুরু করে, এটা হলো আমার নিজের ভাই, আজ বহু বছর পর আমি ওকে ফিরে পেয়েছি। এই কথা শুনে এখন রাশিয়ান সৈনিকরা বুঝতে পারে সোলেক এতক্ষণ ধরে সত্যি কথাই বলছিল, সেজন্য এখন ওরা সোলেককে ছেড়ে দেয়। এরপর দেখা যায় আজ বহু বছর পর এরা দুই ভাই একসাথে ছিল। রাতের বেলায় সোলেকের দাদা ওকে জানায়, আমাদের বাবা মা বহু বছর আগেই মারা গেছে, এখন আমাদের পরিবারে শুধু আমি আর তুমিই বেঁচে আছি। এই কথা শুনে সোলেকের খুবই কষ্ট হয়। এরপর ও এত বছর ধরে নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা নিজের দাদাকে জানায়। তখন ওর দাদা বলে, তুমি যেন এই কথাগুলো আর কখনো কাউকেই জানিও না, কারণ কেউই তোমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করেছি। এরপর ওই দুই ভাই একসাথে ওখান থেকে বেরিয়ে পড়ে, কারণ এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছিল। এখন এরা দুজন নিজেদের আসল পরিচয় নিয়ে নিজেদের ইচ্ছা মতন যেখানে খুশি বাঁচতে পারবে, কেউ আর ওদের উপরে কোনোভাবেই অত্যাচার করবে না। এরপর সবশেষে আমরা আসল সোলেককে দেখতে পাই। দেখা যায় এখন ওনার অনেক বয়স হয়ে গেছে, আর এখন উনি নিজের মনের আনন্দে একটা গান করছেন। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।